সবাইকে নমস্কার জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠান প্রশান্ত ভট্টাচার্যের অনুষ্ঠান, বাস্তু নিয়ে এবং জন্ম তারিখ নিয়ে অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান আপনারা দেখছেন সরাসরি, তাই যদি কেউ প্রয়োজন মনে করেন, কারোর জন্ম তারিখ নিয়ে কথা বলার প্রয়োজন আছে, কিছু জানার প্রয়োজন আছে, ফোন করতে পারেন। কারোর বাস্তু সংক্রান্ত বিষয়ে কিছু জানার থাকলে ফোন করতে পারেন। আজকের অনুষ্ঠান আমি মূলত করতে চাইব, আমি আপনাদেরকে আগেও বলেছি, আমাদের বাস্তুর সঙ্গে আমাদের জীবনের প্রত্যেকটি দিক ওতপ্রোতভাবে জড়িত। সেই জায়গায় দাঁড়িয়ে জীবনের একটি দিক, সেটি হচ্ছে সম্পর্কের দিক, যেটা আমি শুরু করেছিলাম আগের দিন। এই সম্পর্কের দিকটা বাস্তুর যে দিকের সঙ্গে রিলেটেড, তার জন্য কি ভালো মন্দ হতে পারে সেই নিয়ে আমি আলোচনা করা শুরু করেছিলাম। আজকেও সেই টাচে থাকবো। আর কিছুটা আমি আপনাদের বলতে চাইবো, কারণ আমার কাছে কিছু মানুষ জানতে চেয়েছেন, কিছু মানুষের কাছ থেকে ফোন পেয়েছি যে বাস্তুর ইকোনমিক সেক্টর কোন জায়গাটায় ঠিকঠাক থাকলে আমরা ইকোনমিক সেক্টরে ডেভেলপমেন্ট পেতে পারি। এইটা আমরা দেখবার চেষ্টা করব, জানবার চেষ্টা করব। সেখানে দাঁড়িয়ে প্রথমেই বলি, আগের দিনের অনুষ্ঠানে বলেছিলাম আমাদের বাস্তুর সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম দিক আমাদের সম্পর্কের দিক, সম্পর্কগত উন্নতির দিক। এবারে সম্পর্কের মধ্যে অনেক কিছু কিন্তু মিসলেনিয়াস সেক্টর রয়েছে। যেমন বৈবাহিক সেক্টর, এটাও একটা সম্পর্ক। একদম অপরিচিত দুটি মানুষ একটা সম্পর্কের মধ্যে আসেন। যেমন ভালো করে খেয়াল করে দেখুন, একটি বাচ্চা যখন জন্মগ্রহণ করে, সে কিন্তু ছোট থেকেই তার যখন অনুভূতি শুরু হলো, অনুভব করতে শুরু করলো, সে কিন্তু জানতে বুঝতে পারলো যে এ আমার মা, ইনি আমার বাবা, ইনি আমার পিসি, ইনি আমার কাকা, এ আমার দাদা, এ আমার বোন, জানতে পারলো। ছোট থেকে সেভাবে সে বড় হলো। কিন্তু এটা একটা সম্পর্ক, বাবা কাকা, জ্যাঠা জেঠি, দাদা দিদিয়া সম্পর্ক। কিন্তু আরেকটা সম্পর্ক দেখুন, যেটা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, সেটা যেভাবেই হোক না কেন, সেটা নিজেরা দেখে শুনে পছন্দ করে বিয়ে হোক বা বাড়ির দেখে পছন্দ করে দেওয়া বিয়ে হোক, ভালো করে খেয়াল করুন, দুটি সম্পূর্ণ অপরিচিত মানুষ একটা সময় যে কেউ কাউকে চিনতেন না, জানতেন না, তাদের সম্পর্কটা একটা টাইমে গিয়ে সবচেয়ে কম্প্যাক্ট রিলেশন হচ্ছে। এই যে বিভিন্ন রকমের সম্পর্ক, বা ধরুন আপনি যেখানে কাজ করেন, চাকরি করেন, সেখানে আপনার বস, আপনার কলিগ বা আপনার নিচে তো যারা রয়েছে নিচে আপনার আন্ডারে, বা আপনি যেখানে ব্যবসা করছেন, ব্যবসার জায়গায় আপনার সঙ্গে আপনার স্টাফ যারা, তাদের সম্পর্ক, আপনার সঙ্গে আপনার কাস্টমারদের সম্পর্ক, প্রত্যেকটি সেক্টরে আলাদা আলাদা কিন্তু একটা জায়গা রয়েছে, কিন্তু আলটিমেট একটা সম্পর্ক। আপনার সঙ্গে যদি আপনার কাস্টমারের সম্পর্ক ভালো না হয়, সেই কাস্টমার আজকে যে আপনার কাছে কাস্টমার, কালকে সে নাও থাকতে পারে। সে ওই একই জিনিস অন্য কোনো দোকানে গিয়ে পারচেজ করবে, আপনার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেল। তাহলে আমরা প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটি দিকে কিন্তু রিলেশনগত ডেভেলপমেন্টের জন্যে একদম পারফেক্ট রেসপন্স পেতে চাই, সেখানে কোনো রকম আমরা কম্প্রোমাইজ করতে চাই না। এবার অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই, সেটা বৈবাহিক রিলেশন বলুন, পারিবারিক মানে ভাই বোনের সম্পর্ক বলুন, বা আপনার আত্মীয় স্বজনের সঙ্গে বলুন, আপনার অফিসে কলিগ বসের সঙ্গে বলুন, বা ব্যবসার সঙ্গে জায়গায় আপনার কাস্টমারের সঙ্গে বলুন, আমরা এই সম্পর্কের জায়গায় কিছু যদি ব্যাঘাত হতে দেখতে পাই, আসছে আলোচনায়। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আচ্ছা, কার বিষয়ে কথা বলবেন? আপনার নাতির বিষয়ে কথা বলবেন? আচ্ছা, নাতির ডেট অফ বার্থটা বলুন। 2013। আচ্ছা, 19 অক্টোবর 2013। জন্মস্থান কোথায়? হায়দ্রাবাদ। একটু ধরুন। আচ্ছা দাঁড়ান, বলছি। 2013।
দাঁড়ান, আমাকে একটুখানি এটা দেখতে দিন, আমি তারপরে আগে একটা জিনিস দেখে নিচ্ছি। সেই হিসেবে কি 20 হবে না 19 হবে? 2013। হ্যাঁ, বুঝতে পেরেছি। রাত 1:20 বললেন, আমি কি 19 ধরবো না 20 ধরবো? 1:20, রাত 1:20। সেই হিসেবে ডেটটা কি পরের দিন যাবে নাকি 19 তারিখে থাকবে? হ্যাঁ, আমি 19 অক্টোবর রাত 1:20। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, একটু ধরুন। হায়দ্রাবাদ বললেন তো? হ্যাঁ হ্যাঁ। 12। আচ্ছা, আমাকে আগে একটা কথা বলুন, এই ছেলেটি কি খুব ঠান্ডা শান্ত, না একটু মাথা গরম, প্রচন্ড জেদি, কোনটা? আসলে কি বলুন তো, এমনিতে ভালো ছিল। এমনিতে ভালো না, আমি যে কোশ্চেন, আমি শুনুন শুনুন, আমি যেটা বলছি এমনিতে ভালো না। আমি আপনাকে দুটোর মধ্যে একটা রিকোয়েস্ট করছি, আপনি কোন অপশনটা নেবেন? আমি বললাম আপনার নাতি খুব শান্ত, ঠান্ডা, একদম ভালো, একদম কোনো অসুবিধা নেই। আর বললাম একটু জেদি, একটু মাথা গরম করা ছেলে। আপনি কোনটাকে হ্যাঁ বলবেন? জেদি মাথা গরম তো আছে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, একটু জেদি মাথা গরম। আচ্ছা। এটা আমার না জানলে পরে আমার ক্যালকুলেশনটা ওকে হচ্ছে কিনা তো বুঝতে পারবো না দিদি। হ্যাঁ, একটু জেদি মাথা গরম আছে। শুনুন, বয়স এমন কিছু বেশি নয়, এই ছেলেটির ব্রেন কিন্তু খুব শার্প হবার কথা, কিন্তু মুশকিলটা কি, ওকে ধৈর্য ধরে এক জায়গায় বসে কনসেন্ট্রেট করে যদি পড়াশুনো করাতে পারেন তাহলে বেটার রেজাল্ট পাবেন, না হলে পাবেন না। অসম্ভব মুডি, একগুয়ে, আপনি বললেই ও করবে এরকম কোনো মানে নেই। ও যদি মনে করে করব তাহলে করবে। কথাটা বোঝাতে পারলাম? ওকে বুঝিয়ে ঠান্ডা মাথায় কনসেন্ট্রেট করিয়ে যদি লেখাপড়া করাতে পারেন তাহলে কিন্তু ব্রেন পাওয়ার খুব ভালো, ভালো সাইন করছে। আর নতুবা করবে না, ওকে নিয়ে টেনশনে থাকবেন চিরকাল। এটা পরিষ্কার বললাম। ভবিষ্যৎটা একটু বলতে পারবেন কি হবে? ভবিষ্যৎটাই তো বললাম আপনাকে, আমি তো অতীত বলিনি। ভবিষ্যৎটা হচ্ছে, যদি ওই জোর জেদি মনোভাব, একগুয়ে মনোভাব, আপনি ওকে কি 1 ঘন্টা এক জায়গায় ধৈর্য ধরে বসিয়ে পড়াতে পারবেন? ওকে 1 ঘন্টা এক জায়গায় কি করে হবে? হওয়ার তো কথা নয়। আমি যদি কনসেন্ট্রেট করে পড়াশুনো না করি, বাবা মার কথা না শুনি, নিজের মতে চলতে চাই, তাহলে আপনারা তো জানেন এগুলো, টিভি, মোবাইল। আমি কি বললাম, ওকে কনসেন্ট্রেট করিয়ে, মানে মনোযোগ দিয়ে আপনি যেদিন ওকে এক জায়গায় ধৈর্য ধরিয়ে বসিয়ে পড়াতে পারবেন সেদিন আপনাকে চিন্তা করতে হবে না, কোনো রেমেডির প্রয়োজন নেই। ওকে বুঝিয়ে মাথা ঠান্ডা করিয়ে পড়ান। এখানে বকাঝকা করে কোনো রেমেডি দিয়ে কিচ্ছু হবে না। একটাই কথা, ব্রেন খুব শার্প, কিন্তু এই যে মাথা গরম, এই যে প্রচন্ড জেদি, এটাকে কন্ট্রোল করতে হবে। এটাকে কন্ট্রোল করতে পারলে আপনার আর কোনো প্রবলেম নেই। বাচ্চা ছেলে, এখনো প্রচুর সময় আছে, মেনটেন করুন। তারপর যদি একান্ত না হয় তখন আমার কাছে আসবেন। আপনি চেষ্টা করুন, যদি কোনো কারণে তারপরও না হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, তখন রেমেডির কথা ভাবা যাবে। কেমন? ওকে ওকে। দেখুন, ওখানে সব লেখা আছে, আর তারপরে যদি দরকার মনে করেন আমার পার্সোনাল নাম্বারটায় ফোন করুন, আপনাকে আমার অ্যাড্রেসটা বুঝিয়ে বলে দেবে। কেমন? ওকে, ভালো থাকুন, ভালো থাকুন। যাই হোক, এটা আজকালকার খুব কমন একটা প্রবলেম। যারা বাড়ির লোক, গার্জেন, বাবা মা, আত্মীয় স্বজনরা বুঝতে পারেন যে যথেষ্ট ট্যালেন্টেড, ব্রেন পাওয়ার ভালো, ক্যাপাসিটি আছে, কোয়ালিটি আছে, কিন্তু রেজাল্ট পাচ্ছেন না। আমি আপনাদের বহুবার বলেছি, আমার যত ক্লায়েন্টের সংখ্যা তার মধ্যে 80% কিন্তু স্টুডেন্ট। আমি আগের আলোচনা থেকে একটু বেরিয়ে এসে বলছি, আমি আপনাদেরকে 5খানা পয়েন্ট বলে দিচ্ছি। এই 5খানা পয়েন্ট যদি আপনার বাড়িতে যে পরীক্ষার্থী স্টুডেন্ট রয়েছে, পড়াশোনা করছে, সে ক্লাস 1-এ পড়ুক, 5-এ পড়ুক, 10-এ পড়ুক, যত হায়ার স্টাডি করুক, এই 5খানা জিনিস যদি ঠিক থাকে তাহলে আপনি নিশ্চিন্ত। আর যদি 5টা পয়েন্টের মধ্যে কোনো একটি বা সবকটি বা 2-3টি ডিস্টার্ব থাকে তাহলে তাকে নিয়ে চিন্তায় থাকতে হবে। প্রথম কি?
নিজের পড়ার প্রতি তাগিদ। আপনি জোর করে ঠেললে হবে না। যাকে দেখছেন নিজের ইচ্ছে, নিজের তাগিদে পড়াশোনা করতে চাইছে, পড়াশোনা করতে বসছে, দ্যাট ইজ পারফেক্ট। আপনি ঠেলে গুতিয়ে করাচ্ছেন, হবে না। সেকেন্ড হচ্ছে কনসেন্ট্রেশন, মানে মনোযোগ দিয়ে আমি 8 ঘন্টা পড়বো, 8 ঘন্টা বই নিয়ে বসতে হবে না, 6-7 ঘন্টা বসতে হবে না। আমি 8 ঘন্টা মনোযোগ দিয়ে পড়বো, পুরোটা আমার কনসেন্ট্রেট করে আমি অ্যাবজর্ব করতে পারবো। যেটা একটা কমন প্রবলেম, কনসেন্ট্রেশনের অভাব। কিছুতেই এক মনে ধৈর্য ধরে এক জায়গায় বসে পড়াতে পারছেন না। 3 নম্বর কি? মেমরি। আপনি দেখলেন আপনার ছেলে বা মেয়েটি এক জায়গায় বসে পড়াশুনো করলো, করে পড়াশুনো শেষ হলো, আপনি 2 দিন পর ওই চ্যাপ্টার থেকে 2টো কোশ্চেনের আনসার লিখতে দিলেন, লিখতে পারলো না, মনে নেই। মনে নেইটা কিন্তু প্রবলেম নয়। এই ছাত্র বা ছাত্রী কিন্তু বাকি সব কিছু মনে রাখছে, এটা মনে থাকছে না। কেন বলুন তো? ওই কনসেন্ট্রেশন, যে যখন পড়েছিল এক জায়গায় মনোনিবেশ করে পড়েনি, পড়তে বসেছে কিন্তু মনটা অন্য জায়গায়। কে বেল পুশ করলে দৌড়ে চলে গেলাম, টেলিফোনটা বেজে উঠলো দেখতে চলে গেলাম, একবার মা কি করছে দেখতে গেলাম রান্নাঘরে, ইত্যাদি ইত্যাদি। মোবাইল টোবাইল তো আছেই, আজকালকার দিনে সবই আপনারা জানেন। 4 নম্বর প্রবলেম কি? এটা আবার একটা অজানা কারণ। দেখবেন অনেক ক্যান্ডিডেট দেখেছি আমি, সব এমনি সব ঠিক আছে, ওভারঅল পরীক্ষা আসছে, যত পরীক্ষায় গিয়ে আসছে তার ঘুম পাচ্ছে, 9টা বাজতে না বাজতেই ঢুলছে, শুয়ে পড়ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, বা পরীক্ষার আগে একটা অঘটন ঘটে যাচ্ছে, পারফেক্টলি পরীক্ষাটা দিতে যেতে পারছে না, একটা অজানা কারণ। 4 নম্বর লাস্ট পয়েন্টটা কি? 5 নম্বর পয়েন্ট, আপনি আপনার ছেলে বা মেয়েকে পুরোপুরি প্রিপেয়ার করেছেন, সেও তৈরি, একদম পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা দিয়ে এলো, আপনি বাড়িতে ওয়েট করছেন বা পরীক্ষা হলের বাইরে ওয়েট করছেন, কিরে পরীক্ষা কেমন দিলি? দারুণ, ফাটাফাটি পরীক্ষা দিয়েছি, এই এরকম নাম্বার পাবো, আপনাকে একটা বলে দিল। রেজাল্টের বেলায় দেখলেন যা বলেছে তার থেকে 30% কম। কেন? সিলি মিস্টেক, ওভার কনফিডেন্স। ভাবছি ঠিক, লিখছি ভুল, রাফে অঙ্কটা করেছি ঠিক, ফেয়ারে তুলতে গিয়ে একটা সংখ্যা বাদ দিয়ে দিয়েছি। ট্রু ফলস, আমি ভেবেছি ঠিক, এটাই ঠিক হবে, ঠিকটা দেওয়ার সময় দিয়েছি ভুলে। খাতাটা জমা দেওয়ার আগে যদি রিভার্স করতে দেখতাম তাহলে 30 নম্বর বেড়ে যেতে পারতো, 30%। আমি ওভার কনফিডেন্ট, যা লিখেছি ঠিক লিখেছি, দেখার দরকার নেই, খাতাটা জমা দিয়ে বেরিয়ে গেলাম। এই 5খানা প্রবলেমের বাইরে কোনো প্রবলেম নেই। আর এই 5টা প্রবলেম যদি আপনার ফেভারে থাকে, প্রবলেমটা না থাকে, তাহলে সেই ক্যান্ডিডেটের রেজাল্ট ভালো হতে বাধ্য। আমরা কি করি? যাদের পরীক্ষাটা ভালো করে দিতে পারে তার জন্য একটা গাইডলাইন দিই, কিছু রেমেডির ব্যবস্থা করে দিই, যারা প্রয়োজন মনে করবেন যোগাযোগ করতে পারেন। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আচ্ছা, কার ব্যাপারে কথা বলবেন? কি ব্যাপারে? ব্যবসা। আপনার ব্যবসা? আপনার নিজের ব্যবসা? কিসের ব্যবসা করেন? হ্যাঁ, চায়ের দোকান। আপনার জন্ম তারিখ জানা আছে? বলুন। ডেট আর মান্থটা বলুন আরেকবার, তারিখটা আর ইয়েটা, মাসটা। 11, সেটা বুঝেছি, মাসটা কি মাস? 6 জুলাই। কোথায় 11 শুনলাম আমি? 6 জুলাই 70, 1970। সময়টা বলুন, সময় সময়। কোথায়? তমলুক। দাঁড়ান, ধরুন। কতদিন ধরে করছেন এই ব্যবসা? সাফল্য হচ্ছে না, আবার দীর্ঘদিন খারাপ হয়ে যাচ্ছে।
দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। দাঁড়ান, 11:30। আগে ভালো ছিল? হ্যাঁ, আগে ভালো ছিল মোটামুটি। 2000 মানে মোটামুটি ধরুন 2021-22, 2021-22 অব্দি ঠিক ছিল? মোটামুটি দেখছিল। ঠিক ছিল। আমার এখানে দেখাচ্ছে 2021-22-এর পর থেকে আপনার সময়টা, ব্যক্তিগত সময়টা খারাপ যাচ্ছে। যে কারণে শুধু ব্যবসা বলে নয়, আপনি যে ব্যবসাটা করছেন এই ব্যবসাটা আপনার জন্য পারফেক্ট। কথাটা বোঝাতে পারলাম? এই ব্যবসাটা আপনাকে পয়সা দেবার কথা যেটা আপনি করছেন, কিন্তু ব্যক্তিগতভাবে আপনার জন্ম সময় তারিখ অনুযায়ী 2021-22 মোটামুটি অ্যাপ্রক্সিমেট, তারপর থেকে যে টাইমটা আপনার চলছে এটা একেবারেই ভালো টাইম নয়। এই টাইমে আপনার ব্যবসা, আপনার হেলথ, আপনার সম্পর্কের জায়গা সবকিছু ডিস্টার্ব করবে, এবং এটা থাকবে একটা লং টাইম, 2029-এর মার্চ অব্দি, বহুদিন। 2029-এর মার্চ অব্দি থাকবে। তাহলে কি করা উচিত? আমি জানি না আপনি কারোর সাথে কথা বলেছেন কিনা। ইমিডিয়েট আপনার কিছু রেমেডির প্রয়োজন, কারণ যত দিন যাবে তত এটা বেশি করে বাড়বে। আমার মনে হয় ইমিডিয়েট আপনার জানাশোনা, বা যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, কারোর সঙ্গে যোগাযোগ করে কিছু রেমেডির ব্যবস্থা করুন, নালে যে কন্ডিশনে আছেন আরো খারাপ অবস্থায় পড়তে চলেছেন, সেটা সব দিক থেকে। আপনার হেলথের কোনো প্রবলেম হচ্ছে না? শরীরের প্রবলেম? হ্যাঁ, হচ্ছে। শরীরের প্রবলেমটা মারাত্মক রকম ভোগাতে শুরু করবে। সম্পর্কের জায়গা, যার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল সেটা নষ্ট হয়ে যাবে, এগুলো দেখাচ্ছে। এর জন্য কিছু রেমেডির প্রয়োজন। আপনি অনুষ্ঠানের পরে আমার পার্সোনাল নাম্বারে ফোন করুন, আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করব। কেমন? এটা করুন। থ্যাংক ইউ। যাই হোক, তো যারা মনে করছেন এডুকেশনগত সেক্টরে বাড়ির ক্যান্ডিডেটদের নিয়ে চিন্তায় আছেন, তারা যোগাযোগ করতে পারেন। বললাম আর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে কোনো প্রবলেমই, এই যে 5খানা পয়েন্ট বললাম, এটা ব্যক্তিগত একটি জাতক বা জাতিকার, ছাত্রছাত্রীর, কিন্তু এই সেক্টরটাই আরো প্রবলভাবে বেড়ে যেতে পারে যদি কিনা বাস্তুর আশীর্বাদ না থাকে। এবার প্রশ্ন হচ্ছে বাস্তুর আশীর্বাদ কি করে বুঝবো? আমি একটু আগেই অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম, আমাদের জীবনের প্রত্যেকটা দিক বাস্তুর এক একটা দিকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যদি আমি শিক্ষার কথা ভাবি, বাস্তু তো তাহলে একটা দিকের সঙ্গে রিলেটেড। কোন দিক? নর্থ, নর্থ ইস্ট। এই দুটো দিক, আপনার বাড়ির, আপনার ফ্ল্যাটের, আপনার ভাড়া বাড়ির, আপনি অফিসে যেখানে চাকরি করেন সেখান থেকে পেয়েছেন কোয়ার্টার, যেখানেই আপনি থাকুন, যদি সেই জায়গায় নর্থ বা নর্থ ইস্টে কোনো বাস্তুদোষ থাকে, তাহলে এই জাতক বা জাতিকা যতই ট্যালেন্টেড হোক, সেই রেজাল্ট সে দিতে পারবে না। কারণ এই 5টা প্রবলেম বেশি করে দেখা দেবে। পড়ার প্রতি ইচ্ছে থাকবে না, কনসেন্ট্রেট করতে দেবে না, পড়া মনে থাকবে না, পরীক্ষার আগে বিভিন্ন রকম প্রবলেম শুরু হবে, বা পরীক্ষার হলে গিয়ে আমার ওভার কনফিডেন্ট, সিলি মিস্টেক করে বসবো। তাহলে বাস্তুটাকেও আমার খেয়াল করতে হবে। কি করতে পারি তার জন্যে? যখন আপনি বাড়ি বানাচ্ছেন, বাস্তুসম্মতভাবে বানান। একটা আইডিয়া নিয়ে নিন। যেমন আমি একটা ড্রয়িং করে দিই, তার উপরে বেস করে আপনি বাড়ি বানাবেন। কোথায় কি বানাতে হবে, কোথায় রান্নাঘর, কোথায় বাথরুম, কোথায় শোবার ঘর, কোথায় সদর দরজা, কোথায় টিউবওয়েল, কোথায় রিজার্ভার, সব সেই ফর্মুলা মিলে করব আমরা। আসছি আলোচনায়। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ। নমস্কার স্যার, আমি আপনার সম্বন্ধে কি জানতে চাইছিলাম? আপনার নিজের ব্যাপারে হ্যাঁ, নিজের ব্যাপারে। ডেট অফ বার্থটা বলুন কাইন্ডলি। 11/8/2002। 2002।
2002। সময়টা বলুন। সকাল 7টা নাগাদ। কোথায় জন্ম? কলকাতা। ধরুন, কি করছেন আপনি এখন? অ্যাকচুয়ালি আমি মানে মানে পডকাস্ট চ্যানেল খুলেছি একটা নিজের, হ্যাঁ। আচ্ছা। ফেসবুকে। আচ্ছা, মানে ডাক্তার বেস আপনার করি। কতদিন হলো? এই লাইনে আমার কোনো মানে 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 সফলতা আছে কিনা বলে দিচ্ছি। জানতে চাইছিলাম। আমি বলে দিচ্ছি, আপনার কোয়ালিফিকেশনটা কি আমাকে বলুন আগে। আমি মানে এমএ করছি, মাস্টার্স করছি। আচ্ছা, হ্যাঁ, মানে মাস কমিউনিকেশন। বুঝেছি। ধরুন একটু। দেখুন, আপনি যে কাজটা করছেন এই কাজটার মেন বেসটা হচ্ছে কানেকশন, রাইট? প্লাস লোকের সঙ্গে একটা গুড রিলেশন, হ্যাঁ, একটা ভালো কমিউনিকেশন, একটা গুড রিলেশন, তাতে আপনার পরিচিতি। আপনি যে কাজটা করছেন এটা আপনার জন্য 100% ম্যাচিং। আচ্ছা, এটা আপনি করতে পারেন। এটা একটা দিক বললাম। আরেকটা দিক আপনাকে আমি বলি, এবার আপনি আপনার জুনিয়র লাইফ থেকে একটু ফলো করে দেখুন। আপনার যে ক্যাপাসিটি অ্যান্ড কোয়ালিটি আছে বলে আপনি জানতেন এতদিন, আপনি কিন্তু সব জায়গায় সেই কোয়ালিটি ক্যাপাসিটি অনুযায়ী রেজাল্ট পান না। না পাই না। এখানেও তাই ঘটবে। আপনি সিলেক্ট করেছেন আপনার সঙ্গে 100% সুটেবল একটা কাজ, কিন্তু পারফেক্ট রেজাল্ট পাবেন না, হয়তো পাচ্ছেনও না। না পাচ্ছি না। এই জন্য আপনার কারোর সঙ্গে যোগাযোগ করে জায়গাটাকে ব্যালেন্স করতে হবে ভাই, একটু রেমেডি লাগবে। আচ্ছা, আরেকটা ব্যাপার মানে বলছি দাদা। হ্যাঁ হ্যাঁ, আমার না মানে মানে কথা আজকে ব্যাপারে একটা মানে সমস্যা আছে, হ্যাঁ। দেখুন, এটা তো একটা মেডিকেল প্রবলেম, আমি এখানটায় যেতে পারবো না। কিন্তু কারণ যেটা বললাম, যে কোনো একটা কারণই হোক না কেন, আমি কি বললাম, আপনি চুজ করেছেন ঠিক কাজ, কিন্তু কাজটা আপনাকে পারফেক্ট রেজাল্ট পেতে দিচ্ছে না, এটাও তো বাধার একটা কারণ। এটাও তো একটা বাধার কারণ। সুতরাং এনিহাও আপনার এই ব্লকেজগুলোকে কাটাবার জন্য আপনি মেডিকেল সেক্টরে ফলো আপ করুন এবং কোনো একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন। কিছু রেমেডি আপনার প্রয়োজন। কেমন দাদা? ঠিক আছে, থ্যাংক ইউ। একটু যোগাযোগ করুন, আশা করি ভালো থাকতে পারবেন। সময়টা একদম আজকে কমে এসছে, তাই বেশিক্ষণ কথা বলা গেল না। পার্সোনাল ফোনে ফোন করলে কথা বলে নেব। তো যেখানে আমরা ছিলাম, হয় আমি বাড়ি বাস্তুসম্মতভাবে বানাবো, আর যদি আমি মনে করি বাস্তুসম্মত জায়গায় নেই, আমায় ডিস্টার্ব করছে, কি করব? মাথায় বাজ ভেঙে বলল, বাড়ি ছেড়ে চলে যেতে হবে, ভেঙে চুরে বানাতে হবে না। আপনি শ্রীযন্ত্র অ্যাপ্লাই করুন, ব্রাজিলিয়ান স্ফটিকের শ্রীযন্ত্র, যা কিনা আপনার বাস্তুতে থেকে আপনার বাস্তুর নেগেটিভ এনার্জিকে দূর করে পজিটিভ এনার্জি আপনাদের দিকে দেবে, যার ফলে আপনার কর্ম এবং বাস্তুর আশীর্বাদ দুটো মিলে একটা পারফেক্ট ডেভেলপমেন্ট আপনি পাবেন। এই শ্রীযন্ত্র পেতে গেলে কি করতে হবে? একটা অবজারভেশন, যেমন ডেট অফ বার্থ দেখে একটা রত্ন বা একটা কোনো রেমেডির আমরা জায়গা তৈরি করি, সেম অ্যাজ বাস্তুতে যে রত্নটি আমি ধারণ করাবো সেই শ্রীযন্ত্র, তার আগে আমাকে বাস্তুর অবজার্ভ করতে হবে। হয় আপনার বাড়িতে গিয়ে, ফ্ল্যাটে গিয়ে, নয় তার একটা প্ল্যান, ড্রয়িং, স্কেচ আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালেন বা আমার চেম্বারে নিয়ে এলেন, দেখে আমি আপনাকে জানালাম এই আপনার বাস্তুর কন্ডিশন, তার জন্য আপনার এই ডিস্টার্বটা হচ্ছে। এবার তাকে ক্যালকুলেট করে দেখতে হবে কি পরিমাণ শ্রীযন্ত্র আপনাকে দিলে সেখান থেকে আপনি একটা ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যেতে পারবেন, বাস্তুর নেগেটিভ এনার্জিটাকে কাটিয়ে উঠতে পারবেন। সেই অ্যাডভাইস করার পর আপনি কনফার্ম করলে আপনাদের পরিবারের নাম গোত্রে সেই শ্রীযন্ত্র শোধন হয়ে আপনার হাতে তুলে দেওয়া হবে। আপনি আরেকটি প্রসেস বলে দেবো আমরা, সেই প্রসেসে শোধন করে আপনি স্থাপন করবেন আপনার বাড়িতে, আপনার ফ্ল্যাটে, আপনার কাজের জায়গায় এই শ্রীযন্ত্র। আফটার ফিউ ডেজ আপনি নিজেই দেখবেন আপনার প্রবলেমগুলো কেটে গিয়ে আপনি আস্তে আস্তে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে চলেছেন। তাই আমার প্রত্যেককে একটা কথা বলা, জন্ম তারিখ এবং বাস্তু দুটোকে নিয়ে আমাদের চলতে হবে। আমি আগের দিনও শেষ করতে পারিনি, আজকেও আমি শেষ করতে পারলাম না, কারণ আপনাদের ফোন পরপর আসতে থাকে, ফোনগুলো রিসিভ করতে হয়, আলোচনা করতে হয়। নিশ্চয়ই আমি পরের দিন আবার এই আলোচনাটা শেষ করার চেষ্টা করব।
আজকের মতো বিদায় নেব, সবাই খুব ভালো থাকবেন। দরকার পড়লে অ্যাড্রেসে যোগাযোগ করবেন, ফোন নাম্বারে ফোন করে নেবেন। নমস্কার।